এখন আমি সম্বন্ধে বলবো যে হাসিনা বাঘ, গুণ, খুন এবং জর্জ বার্নার্ড শ সম্বন্ধে বাংলায় তেমন আলোচনায় হয়নি। জর্জ বার্নার্ড শ একে তো 94 বছর বেঁচে ছিলেন এবং পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব যিনি একসাথে এই নোবেল প্রাইজও পেয়েছেন, আবার আরেক দিকে তিনি অস্কারও পেয়েছেন। তো জর্জ বার্নার্ড শর মতো জ্ঞানী লোক এবং শেক্সপিয়ারের মতো জ্ঞানী লোকেদের জন্যই কিন্তু ইংল্যান্ডে এই হাসিনার মতো গুণ, খুন বা এই স্বৈরাচারী সিস্টেম কায়েম হয় না, ফ্যাসিবাদ কায়েম হয় না। তো ফ্যাসিবাদ কায়েমের পিছনে কিন্তু কিছু বয়ান ছিল, সে বয়ানগুলো এখন আমরা আলোচনা করছি না। যেমন বলা হয়তো যখন এই সুরঞ্জিত সেনগুপ্ত ধরা পড়লো এই ঘুষ নিতে গিয়া, তখন কিন্তু একটা কথা বলা হলো যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল যে বাঘে ছুঁড়ে 18 ঘা, হাসিনা খেলে 36 ঘা। এই কথাটা কিন্তু প্রায় বলা হতো হাসিনা জুড়ে, যে বাঘের থেকে ভয়ঙ্কর হলো শেখ হাসিনা। তিনি যত মানুষকে গুম করেছেন, যত মানুষকে ক্রস ফায়ারে দিয়েছেন, এই ধরনের কাজগুলো হাসিনা যখন করেছেন তখন কিন্তু ওই কথাগুলোই বারবার বলা হতো যে বাঘে ছুঁলে 18 ঘা, হাসিনা ছিলে 36 ঘা। তাহলে এই মানে এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বাংলাদেশে কেন সারভাইভ করেছিল, তার কারণ জর্জ বার্নার্ড শ বা শেক্সপিয়ারের মতো জ্ঞানীগুণী লোক বাংলাদেশে জন্মায়নি। তাহলে সে কী ধরনের কথা বলতেন? শেক্সপিয়ারের তো গণতন্ত্র আমরা আগেই ডিসকাস করেছি, আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে ওই কিং লিয়ারে যে হলে কী ধরনের হয়, রাজা স্বৈরাচারী হলে কী হয়, হ্যামলেটে দেখা যাচ্ছে রানী স্বৈরাচারী হলে কী হয়, তারপরে এই নাম কি বলে জুলিয়াস সিজারে দেখবো, ম্যাকবেথে দেখবো, ম্যাকবেথে দেখবো যে স্বৈরাচারী হলে কী হয়, ম্যাকবেথে যে নাম কি বলে, ম্যাকবেথে যে এই প্রধান সেনাপতি স্বৈরাচারী হলে কী হয়। কাজেই এই আবার জুলিয়াস সিজার ছিল সবচেয়ে বেশি গণতান্ত্রিক। এখানে রাজা এবং সেনাপ্রধানের মধ্যে যে ষড়যন্ত্রের ফলে রাষ্ট্রের গণতন্ত্র কীভাবে ধ্বংস হয়, মানে রোমান গণতন্ত্র ধ্বংসের কথাগুলো আছে। এবং রোমান গণতন্ত্র কিন্তু সেই যে রোমান গণতন্ত্র চেষ্টা করবে সেই শ্রেষ্ঠ রোমান, মানে জুলিয়াস সিজার মার্ক অ্যান্টনির থেকে শ্রেষ্ঠকে ব্রুটাস, যে গণতন্ত্র রক্ষার জন্য চেষ্টা করেছিল। তো কাজেই এই ব্রুটাসকে বুঝতে হবে, তারপরে হ্যামলেটকে বুঝতে হবে, ম্যাকবেথকে বুঝতে হবে, কিং লিয়ারকে বুঝতে হবে, তাহলে কি বাংলাদেশেও গণতন্ত্রটা রক্ষা পাবে এবং বাংলাদেশেও কিন্তু যে গণতান্ত্রিক আবহাওয়া এখন বিরাজ করছে সেটা আরও বেশি ছড়িয়ে পড়বে। তো এই গণতন্ত্রের আবহাওয়া এবং তার পিছনে জার্মান দর্শনের যে উদ্দীপনা, সব মিলে কিন্তু জর্জ বার্নার্ড শ একটা লিখেছিলেন, এই নাটক লিখেছিলেন, সেটা হলো গিয়া অ্যান্ড্রোক্লেস ও দ্য লায়ন, অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন। অ্যান্ড্রোক্লেস ছিল হলো কি, তারপরে অনেক মানুষ অনেক অত্যাচার করতো এবং তারপরে কি হলো, তো কিন্তু এই অ্যান্ড্রোক্লেস ছিল অত্যন্ত সহৃদয় ব্যক্তি, কিন্তু সে অনেক গণতান্ত্রিক মানুষ। তার বিরুদ্ধে এই অ্যান্ড্রোক্লেসের কাহিনীটি এরকমভাবে লিখছে যে তার বিরুদ্ধে অভিযাত্রা, যারা জমিদার, যারা চাচ্ছে না যে ফ্রিডম অফ স্পিচ, যারা চাচ্ছে না গণতন্ত্র, তারা কি করছে, এই তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কইরা তাকে এই একটা বাঘের খাঁচায় তিনি লায়নের খাঁচায় ফেলে দিল, যাতে লায়ন তাকে খেয়ে ফেলে অ্যান্ড্রোক্লিস। তো অ্যান্ড্রোক্লিসের কাহিনীটা ছিল এই একটা লায়নের সরদিতে, কিন্তু এখানে কিন্তু লায়নের সরদিতে না, এই কাহিনীটি হলো মানুষের অত্যাচার যে সিংহের থেকেও ভয়ঙ্কর, যে মানে মানুষ বিভিন্ন রকম অত্যাচার মিথ্যা করে মামলা টামলা দিয়ে ফাঁসিয়ে মিথ্যাভাবে তাকে এই অত্যাচার করে চাবুক টাবুক মেরে শেষমেশ তাকে যাতে সে মারা যায় সেই জন্য সে বাঘের খাঁচায় সিংহের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সিংহের খাঁচায় ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু সেই সিংহটা হলো কি ছুটতে, এখানে কিন্তু সিংহটা মুখ্য না, এখানে যে মানুষের নির্দয়তা। তো এই তারপরে কি হলো যে আস্তে আস্তে হঠাৎ যে সে দৌড়ে এসে সে খাবে, হঠাৎ কাছে এসে বসে পড়লো, এসে গাছ চাটতে শুরু করলো, সবাই অবাক। কারণ এই ধরনের হয়তো অ্যান্ড্রোক্লেসের এই কাহিনীটা, গ্রিক কাহিনীটাকে নতুনভাবে মানুষের অত্যাচার, মানুষের গণতন্ত্রহীনতা, মানুষের এই গুণ, খুন, তারপর মানুষের বিচারহীনতা, এইগুলোকে দেখানোর জন্য ওই তার প্রতি যে তিনি যে একজন ন্যায়বান মানুষ, তিনি যার সত্য কথা বলার চেষ্টা করেছিলেন, তাতে কি হলো, তাকে বিভিন্ন রকম অন্যায় অত্যাচারের মাধ্যমে ফাঁসিয়ে দিয়ে তাকে চাবুক মারা থেকে শুরু করে বিভিন্ন রকম অত্যাচার করার পরে তারপরে তাকে শেষমেশ তাকে বাঘের খাঁচায় ফেলে দেওয়া হলো। কিন্তু বাঘও দেখা গেল এই মানুষের থেকে ভালো, কারণ বাঘ হামলা করার জন্য ছুটে এসে হঠাৎ করে বসে পড়লো। সবাই পরে এটা রিয়েলাইজ করলো যে এই মানুষটা অত্যন্ত ভালো মানুষ। অনেক বছর আগে সে একটা বনে একটা বাঘের পায়ে কাঁটা ফুটেছিল, সে বাঘের কাঁটাটা বের করে দিয়েছিল, দিয়া কিছু এই গাছগাছালি লাগিয়ে দিয়েছিল, ফলে বাঘটা ভালো হয়ে গেছিলো। কিন্তু বাঘটা যখন খাইতে আসছে, কিন্তু হঠাৎ করে দেখলো ক্ষুধার্ত বাঘ, 2-3 দিনের ক্ষুধার্ত
ক্ষুধার্তবাগ যাতে তাকে খাওয়ানোর জন্য, কিন্তু হঠাৎ সে দেখলো যে তার উপকারী, সে বসে পড়লো এবং সে চাটা শুরু করলো মানুষটাকে যে না আমি। তাহলে এই বাঘও যতখানি কৃতজ্ঞ, মানুষ কৃতজ্ঞ না, মানুষ এইগুলাকে এই সিস্টেমটাকে শুধরানোর চেষ্টা করছে না। তাহলে এই যে এই ধরনের গল্পগুলা কী করেছে, মানে প্রতিটা মানুষ, জর্জ বার্নার্ড শর অত্যন্ত বিখ্যাত মানুষ ছিলেন, ইংল্যান্ডের প্রতিটা মানুষ এই গল্পগুলো পড়েছে, ফলে তাদের মধ্যে সে কৃতজ্ঞতা বোধ হয়েছে যে আমরা যখন ক্রস ফায়ারে দিই আমরা এই গল্পগুলো মনে রাখবো যে না মানুষের প্রতি এ ধরনের হওয়া যায় না, বাঘের থেকে নিষ্ঠুর হওয়া যায় না। কিন্তু আমরা কী করেছি, উল্টা কাহিনিগুলো প্রচার করেছি যে শেখ হাসিনা বাঘের থেকেও শক্তিশালী, তারপরে এরকম করোনার থেকে শক্তিশালী, এই ধরনের কথাগুলো যে বাঘে ছিল 18 ঘা এবং এই ছেলে এতে যে নাম কী বলে হাসিনা ছুলে 36 ঘা, এ ধরনের কাহিনী আমরা কখনোই বলবো না। আমরা চাবো যে প্রতিটা মানুষের মধ্যে বিচার ব্যবস্থা ফিরে আসুক, প্রতিটা মানুষের মধ্যে সত্য গুণাবলী ফিরে আসুক, মানুষের মধ্যে দয়াদ্র ভাব, মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু যখন ইসের মধ্যে প্রচারিত হবে, মানুষের মধ্যে প্রচারিত হবে, বাকশন মানুষের মধ্যে প্রচারিত হবে এবং ইসে নাম কি বলে জর্জ বার্নার্ড শর মানুষের মধ্যে প্রচারিত হবে, তখন কি হবে, মানুষ এই কখনোই এরকম নিষ্ঠুর আচরণ করতে পারবে না। এই যে আবরারকে যেভাবে পিটিয়ে মারা হলো এই ধরনের কাজ করতে পারবে না। কাজেই বাংলাদেশে জর্জ বার্নার্ড শর নাটকগুলো প্রচারিত হোক, বাকশনের দর্শন প্রচারিত হোক, নিটশের দর্শন প্রচারিত হোক, এতে যে গেটের দর্শন প্রচারিত হোক, এতে যে নেপোলিয়নের বীরব্রত প্রচারিত হোক। নেপোলিয়ন সবসময় যেখানে গেছেন সেখানে কিন্তু এই নাম কি বলে মানুষের বাকস্বাধীনতা দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের যে অনেকেই হিটলার আর যে নেপোলিয়ন মধ্যে আকাশ পাতাল তফাৎ। হিটলার ছিলেন একজন স্বৈরাচারী যিনি মানুষের বাকস্বাধীনতা নষ্ট করে দিয়েছিলেন, আর নেপোলিয়ন ছিলেন গণতন্ত্রকামী, যেখানে গেছেন মানুষের অধিকার দিয়েছেন। তিনি গেটের সাথে দেখা করেছেন, জ্ঞানীগুণীদের সম্মান প্রদানকারী, এবং যে এই নাম কি বলে ফিকটেতে যে ফ্রেঞ্চ সোলজারদের সামনেই বসে বা কাছাকাছি বসেই তিনি এই জার্মান স্বাধীনতার কথা বলছিলেন, কিন্তু ফিকটেকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে কী ধরনের যে স্বাধীনতা, কী ধরনের মানে হৃদয়ের উত্তাপ ছিল নেপোলিয়ন ও তার সোলজারদের মধ্যে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হবে, এই বাংলাদেশে গণতন্ত্র হবে, বাংলাদেশেও আমরা ওই কি গুম খুন বা ওই আবরারের মতো ঘটনা বাংলাদেশে ঘটবে না, শেখ হাসিনার মতো ডিক্টেটর আর আসবে না। তাহলে কী হবে, বাংলাদেশেরও লেখাপড়ায় যে টপ হবে। তখন কী হবে, বাংলাদেশেরও এমারসন পড়বে, তখন আমেরিকান স্কলার পড়বে, তখন এই যে এমারসনের জীবনী পড়বে। এই যে কত বই যে এমারসন পড়েছিলেন, একটা প্রতিটা জায়গায় একটা প্রতিষ্ঠা থাকে, সেই জিনিসটার জন্য প্রিপারেশন থাকে। তো তার সেই যে প্রিপারেশনগুলো যদি না নেয়, তখন কি হবে, বাংলাদেশিরা এখন যে অবস্থাটা সে তার থেকে আরও খারাপ দিকে চলে যাবে, হাসিনার মতো হয়ে যাবে। কিন্তু এটা আর হবে না, কারণ বাংলাদেশিরা এখন এই পড়তেছে, নাম কি নিটশে পড়তেছে, বাকশন পড়তেছে, তারপরে এই নাম কি বলে গেটে পড়তেছে, কান্ট পড়তেছে, হেগেল পড়তেছে। কাজেই বাংলাদেশে এখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। তো এই বাংলাদেশি দেখেও এই শিখবে, দেখছে কি পশ্চিমবাংলার বাঙালিরাও শিখবে বলে আমি মনে করি। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।